ও স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমায় থাকবে 4th অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, 5ম অধ্যায় খ্রিস্টপূর্ব 6শ শতকের ভারতীয় উপমহাদেশ, 6ষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন, 7ম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা, 8ম অধ্যায় প্রাচীন ভারতীয় মহাদেশের সংস্কৃতি চর্চার নানান দিক, আর 9ম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও আর প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একেতে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 15টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 15 = 15। ঋগ্বেদের অংশ স্তোত্র ভেকস্তুতি শ্লোক, তবে ভেকস্তুতি। যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো বৈদিক শিক্ষা, জৈন শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, তবে বৈদিক শিক্ষা। মহাভারত লেখেন বাল্মীকি, দণ্ডী, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তবে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। সেতুর জল ব্যবহারের জন্য জল কর দিতে হতো ধনী মানুষদের, কৃষকদের, কৃষকদের। তামিল ভাষায় রামায়ণ লেখে বাঘভট, ভৃতহরি, কম্বন, তবে কম্বন। গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম উপনয়ন, বিদ্যারম্ভ, সমাবর্তন, তবে বিদ্যারম্ভ। গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486 অব্দে। গোলমরিচের ফলন বিখ্যাত ছিল তামিলনাড়ুতে, কর্ণাটকে না কেরলে, তবে কেরলে। মহাভারতের আদি নাম ছিল আদিকাব্য, মহাকাব্য, জয়কাব্য, তবে জয়কাব্য। বেশিরভাগ মহাজনপদ যে নদী উপত্যকায় অবস্থিত ছিল তা হল তবে গঙ্গা। যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই, সাতপুরা, হিমালয়, বিন্ধ্য। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব ও দিক বোঝাতে। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? তবে ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। মৃচ্ছকটিকমের রচয়িতাকে? শূদ্রক, কম্বন, দণ্ডী। শূদ্রক রচিত হচ্ছে মৃচ্ছকটিকম। গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। 2 দাগে রয়েছে পূর্ণবাক্য উত্তরে যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। শিলাদিত্য উপাধি কার? তবে হর্ষবর্ধনের। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? সুয়ানজাং। ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো, তবে হামুরাবি। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? 2টি নদীর মধ্যবর্তী দেশ। ভারতের নেপোলিয়ন বলে কাকে অভিহিত করা হয়? সমুদ্রগুপ্তকে। 3 রয়েছে সঠিক না ভুল নির্বাচন করো যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল, তবে ভুল। গরিব মানুষের নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন, তবে ভুল। প্রথম দাঁড়ায় বংশের লেখতে হিঁদুর শব্দটি পাওয়া যায়, তবে ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, তবে ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, তবে ঠিক। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন, তবে ঠিক। দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করত, তবে ভুল। 4 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গুপ্ত আমলে প্রথম স্থাপত্য হিসাবে ড্যাশ বানানো শুরু হয়, তবে মন্দির। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি, তবে শালি। রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন, তবে হর্ষবর্ধন। ড্যাশকে পিরামিডের দেশ বলা হয়, তবে মিশর। ইন্ডিকা বইয়ের লেখক ছিলেন, তবে মেগাস্তিনিস। মিশরীয় লিপিকে ড্যাশ বলা হয়, তবে হায়ারোগ্লিফিক লিপি। বেদের অপর নাম শ্রুতি। পরে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মিলাও। কাশ্মীর হবে বুরজাহোম, দেবী চন্দ্রগুপ্তম হবে বিশাখ দত্ত, দণ্ডী হবে দশকুমার চরিত, আর হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। 6 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন দেওয়ার। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। সভা ও সমিতি কি? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে, সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। দিগম্বর ও শ্বেতাম্বর কারা? জৈনদের 2টি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর।
ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এজন্য এদের শ্বেতাম্বর বলা হয়। ক্ষত্রপ কাদের বলে? ক্ষত্রপ মহাক্ষত্রপ শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজ্য বা প্রদেশকে স্ট্র্যাপি বলা হতো। এই স্ট্র্যাপির শাসক স্ট্র্যাপ শব্দে ধ্বনি বিকৃতি ঘটে হয় ক্ষত্রপ। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতে রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রপ মহাক্ষত্রপ উপাধি নেন। পরের প্রশ্ন, কাশ্যপন কি? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার বা ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যপন হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এইরকম এক ধরনের মুদ্রা, যা সে যুগে বিনিময়ের মাধ্যম ছিল। ব্রাহ্মী ও খস লিপি কি? প্রাচীন ভারতীয় মধ্যে দুই রকমের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হচ্ছে খস লিপি। ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে লেখা হতো, খস লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নগরাষ্ট্র বা পলিস কি? পর্বত সংকুলন গ্রিসের অনেকগুলি পলিস গড়ে ওঠে। প্রাচীন গ্রিসের পাহাড়ি ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় ও শাসন কেন্দ্র হিসাবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা ও পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছে। নীলনদ মরুপ্রায় মিশরের জীবনরেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছে। কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম আর হচ্ছে মালকাভিজ্ঞাগ্নিমিত্রম। লাস্টে কিন্তু ময় হসন্ত দেবে। সাহিত্যকে বলছে যে কোনো 5টি প্রশ্ন ধরে প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 সমান সমান 15। চতুরাশ্রম প্রথা কি? ভূমিকা। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী বিভক্ত। চতুরার্যম প্রথা, ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহ থেকে পড়াশোনা করত। গৃহস্থ, পড়াশোনা শেষে ছাত্ররা নিজেদের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস, মনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। মার্গ: সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সম্যক সমাধি। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? গুপ্ত বংশে বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। রচয়িতা: এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। প্রশস্তি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যবর্ত দাক্ষিণাত্যের বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। মন্তব্য: এই কারণে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। গুপ্ত সাম্রাজ্যের পতন কিভাবে ঘটে? একসময় বিশাল শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য বিভিন্ন কারণে পতনের পথে এগিয়ে চলে। 1. দুর্বল সম্রাট। শেষের দিকে গুপ্ত সম্রাটরা খুব দুর্বল ছিলেন। 2. বিচ্ছিন্নতা। গুপ্ত সম্রাটের দুর্বলতার সুযোগে স্থানীয় শাসকেরা স্বাধীন হয়ে যায়। এর ফলে অনেক ছোট ছোট রাজ্যের সৃষ্টি হয়। 3. বৈদেশিক আক্রমণ। বিভিন্ন বৈদেশিক জাতির আক্রমণ দুর্বল গুপ্ত সেনাবাহিনী প্রতিরোধ করতে পারেনি। এক্ষেত্রে হুন আক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। মন্তব্য: এই সমস্ত কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত যুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমনও একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। 1. বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্তমূল্যে একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। এই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল। জমিদান: গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধ বিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। তাহলে গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধ বিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 3 দিয়ে পয়েন্ট করে ফলাফল: অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। স্তূপ, চৈত্য এবং বিহার কি? স্তূপ: গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপর স্তূপ তৈরির নির্দেশ দিয়েছিলেন। স্তূপ বলতে বোঝায় অর্ধগোলাকার ঢিবি। মৌর্য পূর্ববর্তী যুগে মাটি দিয়ে স্তূপ তৈরি হতো। মৌর্য পরবর্তী সময়ে স্তূপ নির্মাণের প্রসার ঘটেছিল। শাসক ও ধনী ব্যক্তিরা স্তূপ তৈরি করতে বা করে দিতেন। স্তূপের চারিদিকে 4টি বড় দরজা থাকতো। এই দরজাগুলিকে তোরণ বলা হয়। তোরণগুলিতে ভাস্কর্য খোদাই করা হতো। বিখ্যাত স্তূপ: ভারতহূত, সাঁচি, অমরাবতী হলো বিখ্যাত স্তূপ। চৈত্য: স্তূপের সঙ্গে সঙ্গে চৈত্য বানানো হতো। পাহাড় কেটে গুহাবাস হিসাবেই বেশিরভাগ চৈত্য
বানানো হতো। চৈত্যের শেষ প্রান্তে উপাসনার জন্য একটি স্তূপ থাকতো। সাতবাহন যুগে নাসিক, পিতল, খোড়া, কার্লে প্রভৃতি অঞ্চলে চৈত্য বানানো হয়। বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুকদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়ে সংঘারাম বা বিহার তৈরি করা হতো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব হয় তাকেই বলা হয় গান্ধার শিল্প। শিল্পের বিষয়বস্তু, বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্পে গড়ে উঠেছিল। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তির বৈশিষ্ট্য, গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বৌদ্ধ মূর্তি তৈরি করেন। টিকালো নাক, টানা ভুরু, আধবোঝা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তিগুলির পায়ে রোমানদের মতো জুতো ও সোনালী রঙের ব্যবহার দেখা যায়। গুরুত্ব, বৌদ্ধের মূর্তি, ভঙ্গিমা, পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। ইরানি ও মধ্য এশিয়ার শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। আর দেখে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। নালন্দা বৌদ্ধ বিহার সম্পর্কে যা জানো লেখো। মৌর্য আমলের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। গুপ্ত সম্রাট সমুদ্রের রাজ্য সম্পর্কে কী জানো। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি